Hello, my dear friends. I am Dr. Tito, a Finnish word meaning knowledge. I always remain in search of knowledge, and I want to share with you what I have learned so far. Welcome back, my dear student. Today, our target is to discuss some basic aspect of valence bond theory. That is, valence bond theory. আজ আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি এবং আমরা তো ম্যাকআউটের কেমিস্ট্রি সিলেবাস নিয়ে ডিসকাস করছি, সেই কারণে আগেই বলে দিচ্ছি খুব ভেরি বেসিক অ্যাসপেক্ট, কারণ আমাদের মূল যেটা টার্গেট সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি ডিসকাস করা। সেটা যাওয়ার আগে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই শিখব, জাস্ট একটা বা দুটো এক্সাম্পল নিয়ে ভ্যালেন্স বন্ড থিওরির বেসিক জিনিসগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা ভ্যালেন্স বন্ড থিওরিতে পার্টিকুলার কোনো কম্পাউন্ড, সেটা ম্যাগনেটিজম কিভাবে আমরা এক্সপ্লেন করি বা সেটার স্ট্রাকচার কিভাবে, কি জিওমেট্রি সেটা কিভাবে এক্সপ্লেন করি, সেই ব্যাপারগুলোই এখানে আমরা শিখব। তো প্রথমে এক নম্বর হচ্ছে নাম্বার ওয়ান, তার জন্য বেসিক দুটো জিনিসকে আমাদেরকে, দুটো ট্রিক্সকে খেয়াল রাখতে হবে একটু। অ্যাট ফার্স্ট, নাম্বার ওয়ান, the metal will provide the suitable empty orbital and that will depend upon the ligand, depending upon the ligand. অ্যাকচুয়ালি আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন পড়ব, তারপর আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ পড়ব এবং সেখানে দুরকম লিগ্যান্ডের কথা আমরা বেসিক্যালি জানতে পারবো। সেটা একটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এবং অ্যাকচুয়ালি উইক ফিল্ড বা স্ট্রং ফিল্ডের উপর ডিপেন্ড করে কী ধরনের কোন অরবাইটালগুলো এমটি অরবাইটাল হিসেবে প্রোভাইড করবে লিগ্যান্ডের জন্য কোনো এক পার্টিকুলার মেটাল, সেটা ডিপেন্ড করবে উইক ফিল্ড না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তার উপর। তো উইক ফিল্ড স্ট্রং ফিল্ড কথাটা এই মুহূর্তে ভ্যালেন্স বন্ড থিওরিতে ইউজ না করাই ভালো, কারণ ওটা ক্রিস্টাল ফিল্ডে তো আসছে। তো আমরা বেটার, আমরা এইখানে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, দ্য সুইটেবল এমটি অরবাইটাল ডিপেন্ডিং আপন দ্য লিগ্যান্ড। কোন লিগ্যান্ড আসছে তার উপর ডিপেন্ড করে। কিন্তু তোমরা মনে রাখবে কোন ধরনের লিগ্যান্ড বলতে, যে উইক ফিল্ড একরকম বিহেভ করবে আর স্ট্রং ফিল্ড আর একরকম বিহেভ করবে, সেটা আমরা একটু এই ক্লাসের শেষেও একটু দেখিয়ে দিতে পারি, অসুবিধা কিছু নেই। যাই, তাহলে ফার্স্ট এটা। এবার অবভিয়াসলি তার আগে এই মেটালটা তো ফ্রি অ্যাটমিক স্টেটে তো রিঅ্যাক্ট করছে না, করতেও পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ সময় অ্যাপ্রোপ্রিয়েট অক্সিডেশন স্টেটে এটা কনভার্ট হয়ে যাবে। ধরো 2+3+ এই ধরনের অক্সিডেশন স্টেটে মেটালটা আগে কনভার্ট হয়ে যাবে এবং তারপর ডিপেন্ডিং আপন দ্য লিগ্যান্ড সেটা এমটি অরবাইটাল প্রোভাইড করবে। এটা হচ্ছে ধরে নাও এক নম্বর। দু নম্বর যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই এমটি অরবাইটালগুলো যেগুলো আমরা পেলাম, এই এমটি অরবাইটালগুলো হাইব্রিডাইজেশন হবে, অর্থাৎ হাইব্রিডাইজেশন of these empty orbital orbitals to should overlap with the approaching
ligand orbitals. লিগ্যান্ড অরবিটালস মানে আমি যেটা বলতে চাইছি এখানে জাস্ট এইটুকু যে হাইব্রিডাইজেশন অফ দিস এমটি অরবিটাল, অর্থাৎ মেটাল যে এমটি অরবিটালগুলো প্রোভাইড করছে সেগুলোর নেক্সট কাজ হচ্ছে সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট হাইব্রিডাইজেশন হবে। অ্যাপ্রোপ্রিয়েট হাইব্রিডাইজেশন মানে এমনভাবে হাইব্রিডাইজেশনটা হবে যাতে করে যে অ্যাপ্রোচিং লিগ্যান্ড তার সঙ্গে এফেক্টিভলি ওভারল্যাপ হয়। হ্যাঁ, কোথাও হতে পারে sp3 ধরো d2, কোথাও হচ্ছে d2 sp3 জাস্ট একটু অন্যরকম, এবং কোথাও ধরো sp3 হাইব্রিডাইজড হচ্ছে, কোথাও হচ্ছে dsp2 হাইব্রিডাইজড, এবং তার উপর ডিপেন্ড করে হাইব্রিডাইজেশনের উপর ডিপেন্ড করে কিন্তু সেই কমপ্লেক্সের জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এই হাইব্রিডাইজেশনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই ভ্যালেন্স বন্ড থিওরিতে বেসিক্যালি এবার এই হাইব্রিডাইজেশন হাইব্রিড অরবিটালগুলো কী করবে, লিগ্যান্ডের সঙ্গে যে অ্যাপ্রোচিং লিগ্যান্ড তার সঙ্গে সিগমা বন্ড ফরমেশন করবে। এইটাই মেন ব্যাপার, সিগমা বন্ড ফরমেশন করবে এবং কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হবে। তো ভ্যালেন্স ব্যান্ড থিওরির বেসিক্যালি এইটাই মেন ব্যাপার। নাও আমরা জাস্ট একটা দুটো এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে একেবারেই ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তার আগে দু একটা একটু ডেফিনিশন আমরা শিখে নিই, যেই ডেফিনিশনগুলো থ্রু আউট ক্রিস্টাল ফিল্ড থিওরিও আমাদের কাজে লাগবে এবং আমাদের সিলেবাসে মেনশন করা হচ্ছে। প্রথমে হচ্ছে যে ম্যাগনেটিক প্রপার্টিস। ম্যাগনেটিক প্রপার্টিস আমাদের সিলেবাসে মেনশন আছে, এটা ম্যাগনেটিক প্রপার্টিস অফ ট্রানজিশন মেটাল কম্পাউন্ড। ওকে, এটা আমাদের সিলেবাসে তো মেনশন আছে। তাহলে আমরা একটু ম্যাগনেটিক প্রপার্টিসটা শিখে নিই। ম্যাগনেটিক প্রপার্টিস মানে একটা কম্পাউন্ড ধরো মোটামুটিভাবে আমরা মনে রাখি অন্তত এই দু রকম ম্যাগনেটিক সাবস্টেন্স হতে পারে। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স মানে তার কি প্রপার্টি হবে, যেগুলো ডায়াম্যাগনেটিক স্পিসিস হবে সেইগুলোতে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না, অর্থাৎ ডায়াম্যাগনেটিক স্পিসিসে নো আনপেয়ার্ড ইলেকট্রন, কোনো ডায়াম্যাগনেটিক স্পিসিসের মধ্যে থাকবে না, অ্যান্ড দে উইল বি repelled by the magnetic field। তারা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা রিপেলড হয়ে যাবে। এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক যেগুলো সাবস্টেন্স তার প্রপার্টি। আর এক ধরনের সাবস্টেন্স আমরা পড়ব, আমাদের দরকার জানা, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স জিনিসটা কি? প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে যেটা মেন ব্যাপার থাকবে, ডায়াম্যাগনেটিকে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল না, এখানে ওয়ান অর মোর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, ওয়ান অর মোর আনপেয়ার্ড ইলেকট্রন, ওয়ান অর মোর আনপেয়ার্ড ইলেকট্রন এখানে থাকবে। এবং আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কারণে কি হবে, একটা জিনিস তোমাদের বলে রাখি, যে ইলেকট্রন কি, সাইড একটু লিখি, ইলেকট্রন হচ্ছে একটা মুভিং চার্জ পার্টিকেল। একটা যদি চার্জ পার্টিকেল মুভিং হয় তাহলে সে কী করবে না, একটা ইলেকট্রিক কারেন্ট জেনারেট করবে। যে কোনো মুভিং চার্জ পার্টিকেল, এটা ফিজিক্সের জিনিস, একটা
কি করবে, ইলেকট্রিক কারেন্ট জেনারেট করবে। আর ইলেকট্রিক কারেন্ট জেনারেট করলেই করেসপন্ডিং কি একটা তৈরি হবে না, অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক ফিল্ড উইল জেনারেট। বুঝতে পারলে? অর্থাৎ আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে, আর পেয়ার্ড ইলেকট্রন থাকলে একে অপরের স্পিনকে ক্যান্সেল করে দেবে, এবং সেক্ষেত্রে যে ইলেকট্রনগুলো পার্টিকুলারলি এক একটা ইলেকট্রন যদি আমরা ধরি একটা ছোট্ট বার ম্যাগনেট হিসেবে বিহেভ করে, পেয়ার্ড অবস্থায় থাকবে, তখন নেট ম্যাগনেটিক মোমেন্টটা কিন্তু থাকবে না, এবং তার ফলে সেটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা অ্যাট্রাক্টেড হবে না, বরং রিপেলড হবে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা। আর এখানে যেটা হচ্ছে যে আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কারণে সেই আনপেয়ার্ড ইলেকট্রনগুলো এক একটা ছোট্ট বার ম্যাগনেটের মতো বিহেভ করবে, এবং বার ম্যাগনেটের মতো বিহেভ করা মানে সেটা কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা অ্যাট্রাক্টেড হবে। অর্থাৎ দে উইল বি অ্যাট্রাক্টেড by the magnetic field, তাহলে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সগুলো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা অ্যাট্রাক্টেড হবে, এবং তাদের যেটা মেন কথা, এক বা একাধিক আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। There occurs one or more unpaired electrons in paramagnetic substance, but in case of diamagnetic substance there occurs no unpaired electrons. That is the main thing. আর ম্যাগনেটিক প্রপার্টিজে আর একটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিজমে ক্ষেত্রে কোনো একটা সাবস্টেন্স যদি প্যারাম্যাগনেটিক হয়, এই এইটাকে এইভাবে লিখি, প্যারাম্যাগনেটিজম কিন্তু দুভাবে হতে পারে। কারণ একটা ইলেকট্রনের দুরকম মোশন আছে। একটা মোশন হচ্ছে তার নিজস্ব স্পিনিং মোশনটা, অর্থাৎ নিজের অ্যাক্সিসের চারদিক দিকে যে মোশনটা হচ্ছে স্পিনিং মোশন, আর একটা অরবাইটাল মোশন। এবং এই দুরকম মোশন তারে দুরকম ম্যাগনেটিক ফিল্ড, দুরকম ইলেকট্রিক কারেন্ট এবং দুরকম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারে। অর্থাৎ এই প্যারাম্যাগনেটিজম, এটা দ্য প্যারাম্যাগনেটিজম মে অরিজিনেট ফ্রম দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অরবাইটাল মোশন অ্যান্ড স্পিনিং মোশন। এই দুটো মোশন থেকেই কিন্তু প্যারাম্যাগনেটিজম জেনারেট করতে পারে। একটা অরবাইটাল দিয়ে ঘুরছে, দুটোই মোশন, সুতরাং দুটোই ইলেকট্রিক কারেন্ট জেনারেট করবে এবং দুটোই ম্যাগনেটিজম জেনারেট করবে। তাহলে একটা ইলেকট্রনের দুরকম মোশন থাকার কারণে একটা হচ্ছে অরবাইটাল, খুব সিম্পল ব্যাপার, কোনো কঠিনভাবে ব্যাপারটাকে ভাবতে হবে না। অরবাইটাল মোশন থাকার জন্য একটা প্যারাম্যাগনেটিজমে কন্ট্রিবিউশন হবে, আর একটা হচ্ছে স্পিন মোশন, আমি এইভাবে লিখলাম। এই দুটোর জন্য প্যারাম্যাগনেটিজমে একটা কন্ট্রিবিউট হবে। কিন্তু আমরা যদি 3D ট্রানজিশন মেটাল অর্থাৎ ফার্স্ট রো ট্রানজিশন মেটাল নিয়ে ডিসকাস করি, ট্রানজিশন মেটাল নিয়ে আমরা যদি ডিসকাস করি, বেসিক্যালি তো আমরা তার মধ্যেই সীমাবদ্ধ থাকবো। 3D ট্রানজিশন মেটাল যেগুলো, সেগুলো নিয়ে ডিসকাস করলে এই স্পিন কন্ট্রিবিউশনটাই মোস্টলি ইম্পর্টেন্ট, স্পিন অনলি ভ্যালুটা। এই অরবাইটাল কন্ট্রিবিউশন তেমন একটা নেই, এইটা তেমন একটা অরবাইটাল কন্ট্রিবিউশন তেমন একটা নেই, অর্থাৎ স্পিন অনলি ভ্যালুটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে স্পিন অনলি ভ্যালুটার জন্য ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা হচ্ছে মিউ স্পিন অনলি। যদি n নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সেটা ফর্মুলাটা হচ্ছে এইটা, n ইন্টু n+2 bm। bm হচ্ছে বোর ম্যাগনেটন।
বোর ম্যাগনেটন। এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের একটা ইউনিট। ওকে, তো এর একটা ভ্যালু আছে পার্টিকুলারলি জুল পার টেসলাতে, আমরা তার মধ্যে যাচ্ছি না আপাতত। এইটা হচ্ছে যে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু। সুতরাং এই ফর্মুলার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো, অরবিটাল কন্ট্রিবিউশন থেকে আমরা ধরবো না এখানে। নেক্সট হচ্ছে এবার এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে নাম্বার 1, দেখো যদি না আনপেয়ার্ড ইলেকট্রন বা ইলেকট্রনস আর কি, দুটোই হলো, একটা যদি হয়, তাহলে স্পিন অনলি এর ভ্যালুটা কত হবে? √1 ইন্টু 1 + 1 অর্থাৎ √3, মানে √3 মানে কত? 1.73 বোর ম্যাগনেটন, তাই তো? যদি তা একটা আনপেয়ার থাকে কোনো স্পিসিসে। দুটো আনপেয়ার থাকলে সিমিলারলি তোমরা ক্যালকুলেট করে দেখবে, দুটো আনপেয়ার থাকে মানে এটা হবে √8, মানে এই 2 2 4 4 2 8, আর এটা হয়ে যাবে 283 বোর ম্যাগনেটন। তোমরা নিজেরা ক্যালকুলেট করে নেবে ক্যালকুলেটর দিয়ে, এগুলো আমার জানা আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে √15 হবে, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে এবং সেক্ষেত্রে ভ্যালুটা হবে 3.87 বোর ম্যাগনেটন। তো এইভাবে যদি তুমি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কোনো একটা সিস্টেমে জানতে পারো, তাহলে কিন্তু সেই সিস্টেমটার কত ম্যাগনেটিক মোমেন্ট হবে সেটা আমরা বলে দিতে পারবো। সেই পার্টিকুলার কম্পাউন্ডটার কত ম্যাগনেটিক মোমেন্টটা আছে সেটাকে আমরা খুব সহজেই ক্যালকুলেট করে নিতে পারবো। এবার উল্টো কথা যদি আমরা বলি, উল্টো কথাটা হচ্ছে যে ম্যাগনেটিক মোমেন্টটাকে যদি আমরা মেজার করি এক্সপেরিমেন্টালি, মেজার করে তার ভ্যালুটা কার সঙ্গে ম্যাচ করলো সেই অনুযায়ী আমরা কিন্তু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন একটা সিস্টেমে কত আছে সেটা বলে দিতে পারি, এবং সেই আনপেয়ার্ড ইলেকট্রন কত থাকলো তার উপর ডিপেন্ড করে হাইব্রিডাইজেশনটা কোন স্টেটে আছে সেটাকেও বলে দেওয়া যেতে পারে, মানে কোন অরবিটালগুলো পার্টিসিপেট করছে তার উপর ডিপেন্ড করে হাইব্রিডাইজেশন কোন স্টেটে আছে বলে দিতে পারি, এবং আলটিমেটলি সেই কম্পাউন্ডের স্ট্রাকচারটা কেমন হবে বা জিওমেট্রিটা কেমন হবে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি। তো এই ব্যাপারগুলোই চলো এখন একটু শিখে নেওয়া যাক। আমরা এক্সাম্পল আলোচনা করতে করতেই একের পর এক শিখে নিই। সেটা হচ্ছে তাহলে নেক্সট আমরা যেটা জাস্ট দুটো এক্সাম্পল দিয়ে এই পুরো ব্যাপারটাকে আমরা বোঝাই এবং আরও কিছু টার্মিনোলজি আমরা এই সঙ্গে শিখে নিই। সেটা হচ্ছে নাম্বার 1, এই কম্পাউন্ডটা আমাদের সবচেয়ে পরিচিত কম্পাউন্ড, এটা নিয়ে আমরা অনেক বেশি ডিসকাস করছি প্রথম থেকেই। FeCN6 ধরো 3-, আর একটা কম্পাউন্ড 2 নম্বর একটা কম্পাউন্ড নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে আয়রনেরই অন্য একটা ধরো কমপ্লেক্স এন্টিটি, কমপ্লেক্স আয়ন, সেটা হচ্ছে FeF6। ওকে, FeF6 এবং এটাও 3-। ওকে, এই দুটো কমপ্লেক্স স্পিসিস নিয়ে এর স্ট্রাকচারটা কেমন হবে বা এর ম্যাগনেটিজম কি হতে পারে না হতে পারে সেই নিয়ে একটু ডিসকাস করা যাক। প্রথমে বলি এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো। এই কম্পাউন্ডটার ধরো ফেরিসাইনাইড, পটাশিয়াম ফেরিসাইনাইড বা এই জাতীয় কম্পাউন্ডগুলোর এর এক্সপেরিমেন্টাল যে ম্যাগনেটিক মোমেন্টাল ভ্যালুটা সেটা হচ্ছে 2.4 বোর ম্যাগনেটন। আচ্ছা, নেক্সট এই স্পিসিসটা যে 5.9 বোর ম্যাগনেটন। অ্যান্ড 5.9 বোর ম্যাগনেটন মানে খুব ক্লিয়ারলি এটা ইন্ডিকেট করছে যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আমরা যদি হিসেব করি, এটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে হিসেব করি, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন উইল বি 5 unpaired electron will be 5.
আর এই ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন একটা হলে তো জানো 1.73, 2 হলে 2.83। এইখানে 2 আনপেয়ার্ড ইলেকট্রন হওয়ার কোনো সুযোগ নেই। স্পিসিসটা আমরা নিয়ে যখন ডিসকাস করব তখন হচ্ছে যে যদি পেয়ার্ড আপ হয়, হয় পেয়ার্ড আপ হবে নয় আনপেয়ার্ড অবস্থায় থাকবে। এবং সেক্ষেত্রে আমরা দেখব এটা কিন্তু এই যে সায়ানাইড, অ্যাকচুয়ালি আমরা যখন পড়ব পরবর্তীকালে, সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর ফ্লোরাইড হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড। হ্যাঁ, ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আমরা দেখব। এবং এটা তোমরা মনে রাখো যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো সবসময় পেয়ার্ড আপ কোনো সিস্টেমকে করে দেবে, কোনো একটা মেটালের যে ইলেকট্রনগুলো থাকবে, এবং উইক ফিল্ড সেটা করতে পারবে না। সেটা কেন পারবে না, ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা আরও তার র্যাশনালাইজেশনটা বা তার এক্সপ্লেনেশনটা আরও আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আপাতত এইখানে এটুকু দেখতে পাচ্ছ যে 5 আনপেয়ার্ড ইলেকট্রনের সঙ্গে এটা ম্যাচ করছে। এখন এইটা কাছাকাছি কি আসছে, এখন যদি একটা আনপেয়ার্ড ইলেকট্রন হয় তাহলে তার থিওরিটিক্যাল ভ্যালুটা দাঁড়াবে 1.73 বোর ম্যাগনেট্রন, একটা যদি হয়। এখন কার কাছাকাছি আমরা দেখব সেটা, সেই অনুযায়ী তারা স্ট্রাকচার করব। এখন প্রথম যেটা ব্যাপার যে ফ্রি Fe3+ আয়ন, তার তার কনফিগারেশনটা কেমন হবে একটু স্টেপ ওয়াইজ দেখি। সিম্পল Fe অ্যাটম, Fe অ্যাটমের অ্যাটমিক নাম্বার কত, 26। তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা কত, আর্গন 3d6 4s2। তাহলে Fe2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন, এই 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, এই দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে থাকবে না। তাহলে আর্গন 3d6 আর Fe3+ মানে Fe3+, তার মানে আর্গন 3d আরও একটা ইলেকট্রন বেরিয়ে যেতে হবে, তবেই 2 থেকে 3 হবে 3d5 এইটা। এবার এইখানে ইলেকট্রনিক এই অক্সিডেশন স্টেট কিন্তু আয়রনের +3, আর এখানেও আয়রনের +3। কেমন করে +3 হচ্ছে আগের ক্লাস দেখবে, আগের ক্লাসটা লেকচার শুনলেই তোমরা বুঝতে পারবে এটা কি করে +3 হচ্ছে। তো দুটোরই চার্জ হচ্ছে +3, তার মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে 3d5, অর্থাৎ ফ্রি আয়রন ফ্রি অবস্থায়। ফ্রি অবস্থায় কি আগে জানি, তারপর লিগ্যান্ড অবস্থাতে কি থাকবে সেটা দেখব। ফ্রি স্টেটে আয়রন 3+টা অনেকটা এই রকম আছে, অনেকটা এই রকম আছে, যে 3d5 তিনটে এই 5টা ডি অরবিটাল, আর 4s আছে একটা, 4p আছে তিনটে, আর 4dও থাকবে, 4n, n is equal to 4 মানে 4d 4f সবই থাকবে। তাহলে 4d মানে একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল 5টা হলো এখানে। তাহলে টোটাল নাম্বার অফ ফ্রি স্টেটে 3d5 কনফিগারেশন, এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s, দিস ইজ 4p অ্যান্ড দিস ইজ 4d। অ্যান্ড 3d5 মানে তাহলে কনফিগারেশনটা কেমন হবে, সেটা হচ্ছে এই রকম। প্রথমেই ডিজেনারেট হলে আমরা জানি সবগুলো অরবিটাল সিঙ্গলি অকুপাইড হয়, তারপর আরও বেশি ইলেকট্রন থাকলে সেটা পেয়ার আপের প্রশ্ন। তাহলে এইখানে এইরকম একটা স্টেটে থাকবে, ফ্রি স্টেটে, ফ্রি আয়ন স্টেটে। সো দিস ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফ্রি আয়ন, ফ্রি Fe3+ আয়ন। এবার যখন সায়ানাইড অ্যাপ্রোচ করছে, এই দেখো 5টা যদি ফ্রি ইলেকট্রন থাকে সায়ানাইড অ্যাপ্রোচ করার পরেও, তাহলে 5টা ফ্রি ইলেকট্রন থাকলে কখনোই নিশ্চয়ই ম্যাগনেটিক মোমেন্টটা 2.4 মানে এত কমে যেত না। তার মানে এটা বলছে যে
নিশ্চয়ই ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যাটা অনেক কমে যায় এবং তার ফলেই আলটিমেট এই কমপ্লেক্সের এক্সপেরিমেন্টাল ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালুটা কমে যাচ্ছে। ব্যাপারটা এটাই। তাহলে কিভাবে এটা হতে পারে? এই জন্যেই যেটা আমাদের ওই ভ্যালেন্স বন্ড থিওরির আমরা পোস্টুলেটগুলো শিখলাম, সেখানে ওই 2 নম্বর পোস্টুলেটটা যেটা আমরা বলেছিলাম যে হাইব্রিডাইজেশন অফ দ্য এমটি অরবিটাল, বা তার আগে যেটা যে মেটাল উইল প্রোভাইড দ্য সুইটেবল এমটি অরবিটাল। সুইটেবল এমটি অরবিটাল কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে এখানে অরবিটাল অনেক আছে, এখানেও আছে, এখানেও আছে, এগুলোই সব অরবিটাল আছে এমটি অরবিটাল, কিন্তু সুইটেবল কোনটা হবে, এই লিগ্যান্ড সায়ানাইড লিগ্যান্ডের জন্য উপযুক্ত মোস্ট সুইটেবল কোনটা। এখানে ম্যাগনেটিক ফিল্ড স্টাডিটা এটা দেখিয়ে দিচ্ছে যে এই 5টা ফ্রি ইলেকট্রন কখনো থাকবে না, নাম্বার অফ 5টা আনপেয়ার ইলেকট্রন কখনো থাকবে না, অর্থাৎ নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কমবে। তার মানে it will rearrange at first, the metal will rearrange with the approach of the ligand, and then in that moment the available empty orbital will give rise to different kind of hybridization, and that hybrid orbital will form sigma bond with the ligand. এটাই ব্যাপার। তাহলে এখানে যেটা ঘটবে, Fe(CN6) এ সায়ানাইড আসার সঙ্গে সঙ্গে আমাদের যেটা ঘটবে, Fe3+ এর কিন্তু এই যে ইলেকট্রনগুলো পেয়ার্ড আপ হয়ে যাবে। পেয়ার্ড আপ হয়ে গেলে টোটাল 5টা ইলেকট্রন আছে, এখন এইভাবে রেড কালিটা আমি করছি, ধরো 5টা ইলেকট্রন আছে, 5টা অরবিটাল, তাহলে 1 2 3 4 5, তাহলে এখন আনপেয়ার্ড ইলেকট্রন এই মুহূর্তে একটা। এবার this is 3d and this is 4s, this is 4p and this is 4d. Okay, 4d, so 4s 4p 4d. Now এখন অ্যাভেলেবেল এমটি অরবিটাল 3d-তেও দুটো আছে, তাহলে একদম এই লোয়ার এনার্জি থেকে শুরুটা হবে। 3d আর কটা সায়ানাইড আয়ন আছে? 6টা, অর্থাৎ আমার 6টা এমটি অরবিটাল লাগবে। তাহলে এখান থেকে শুরু করলে 1 2 3 4 5 6, এইখানে এসেই আমার এতদূর পর্যন্ত এলেই আমাদের কাজ, মানে সায়ানাইডগুলো প্রত্যেকটা অ্যাকোমোডেট করে যেতে পারবে। এবার এই সিস্টেমটা এনার্জি লো করার জন্য এই অরবিটালগুলো হাইব্রিডাইজ হবে পরস্পরের মধ্যে। হাইব্রিডাইজড অরবিটাল সিস্টেমের এনার্জিকে লো করে এবং সেই কারণেই এটা আনহাইব্রিডাইজ না হয়ে হাইব্রিডাইজড হয়ে যায় এবং আরও স্টেবিলিটি গেইন করে সিস্টেমটা। তার ফলে এখানে কি, এইখানে এই dx² - y² আর dz² প্লাস 4s আর 3টে যে p অরবিটাল আছে, তারা পরস্পরের মধ্যে হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করলে তাহলে আলটিমেট হাইব্রিডাইজেশনটা কি দাঁড়াবে, d2, মানে দুটো d অরবিটাল, s একটা s আর 3টে p, তাহলে d2sp3 হাইব্রিডাইজেশন হবে। আর d2sp3 হাইব্রিডাইজেশনের কিন্তু যে জিওমেট্রিটা হয় সেটা হচ্ছে d2, এই উপরে লিখছি d2sp3, তার জিওমেট্রি হয় অক্টাহেড্রাল। আর ওই sp3d2 যদি হয় তারও কিন্তু জিওমেট্রি হয় অক্টাহেড্রাল, দুটোরই জিওমেট্রি হয় অক্টাহেড্রাল। sp3d2 মানে এটা কি, সেক্ষেত্রে 4s 3টে 4p এবং পরের 4d অরবিটালগুলো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে, পরের দুটো 4d অরবিটাল পার্টিসিপেট করবে, তারা হচ্ছে যে sp3d2, কিন্তু sp3 মানে 3d অরবিটাল পার্টিসিপেট করবে, ইনার অরবিটালগুলো পার্টিসিপেট করবে। তাহলে এইভাবে এবার এই অরবিটালগুলোর মধ্যে লিগ্যান্ডের এই হাইব্রিডাইজ d2sp3 অরবিটালের মধ্যে লিগ্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো অকুপাই করবে। সো
অকুপাই করবে ইন দিস ওয়ে। এখানে যদি লিগ্যান্ড অন্য কালারতে একটু, হ্যাঁ এইখানে ধরো লিগ্যান্ডের, এটা ধরো সায়ানাইড থেকে আসছে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সায়ানাইড আয়ন থেকে গ্রিন ধরো ইলেকট্রনগুলো আমি যেগুলো দিলাম পেয়ার্ড আপ অবস্থায়, এই লোন পেয়ার অফ ইলেকট্রনগুলো এই অরবিটালগুলোই অকুপাই করলো, এবং তার ফলে আলটিমেট যে কমপ্লেক্সটা তৈরি করলো সেই কমপ্লেক্সটা হচ্ছে FeCN6 3 আলটিমেট এই কম্পাউন্ডটা তৈরি করলো, এই কমপ্লেক্স এন্টিটিটা তৈরি করলো এইভাবে। তাহলে এই কমপ্লেক্স এন্টিটির এই স্ট্রাকচারটা দেখে আমরা কি কি বলতে পারবো? নাম্বার 1 এর হাইব্রিডাইজেশন হয়েছে D2sp3, মানে এর স্ট্রাকচার হবে, জিওমেট্রি হবে অক্টাহেড্রাল। নাম্বার 2, একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 1, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন 1, তার মানে অ্যাটলিস্ট এটুকু আমরা বলবো দিস সাবস্ট্যান্স ইজ প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা প্যারাম্যাগনেটিক ভ্যালুটা যথেষ্টই কম হবে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কারণে, এবং এক্সপেরিমেন্টের ভ্যালুটা এইরকম 2.4 বোর ম্যাগনেট্রনের মতো। ওকে, সেটা হয়তো এক্স্যাক্টলি 1.73 হচ্ছে না, কিন্তু কম। ওকে, তো এটা হচ্ছে যে আর একটা এই কম্পাউন্ড সম্পর্কে আর একটা জিনিস এখানে বলা হয়, এই যে কম্পাউন্ডগুলোকে বলে যে এর নাম হচ্ছে, এইখানে দেখো যে আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা যদি কম হয় কোথাও, তারপর আনপেয়ার ইলেকট্রন সংখ্যা কম হওয়া মানে, এখানে মুছে দিচ্ছি, তোমরা আশা করি খাতায় লিখছো, আমি মুছে দিলাম, এখানে একটা মাত্র আনপেয়ার্ড ইলেকট্রন, একটা আনপেয়ার্ড ইলেকট্রন মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন মানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন মানে সেটা কি দাঁড়ালো, একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এক মিনিট একটু ডিস্টার্ব হচ্ছে, জাস্ট ওয়েট করো একটু। একটা আনপেয়ার্ড ইলেকট্রন মানে সেটা হচ্ছে যে তার টোটাল স্পিন ভ্যালুটা অনেক কম, যত আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বাড়বে তার স্পিন ভ্যালুটা তত বাড়বে। তাহলে একটা আনপেয়ার্ড সংখ্যা মানে তার স্পিন ভ্যালুটা অনেক কম, অর্থাৎ লো স্পিন স্পিন ভ্যালুটা অনেক কম, তারপর লো স্পিন, তাহলে এটাকে কি বলবো আমরা? লো স্পিন কমপ্লেক্স। ওকে, আর এই লো স্পিন কমপ্লেক্সগুলোর আরও একটা নাম হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কমপ্লেক্স কেন? এটা খেয়াল করে দেখো, এখানে যে হাইব্রিড অরবিটালটা পার্টিসিপেট করেছে সেটা কিন্তু 3D, 4Dটা করছে না, এখানে পার্টিসিপেট করেছে FeCN6 এর ক্ষেত্রে 3D অরবিটাল পার্টিসিপেট করেছে হাইব্রিডাইজেশনে বা বন্ডিংয়ে। 3D অরবিটাল প্রথমে সেটা ভ্যাকেন্ট হয়েছে, সায়ানাইড আয়ন অ্যাপ্রোচের সঙ্গে সঙ্গে পেয়ার্ড আপ হয়েছে ইলেকট্রনগুলো, এবং তার ফলে ভ্যাকেন্ট 3D অরবিটাল পেয়েছি, এবং তারপরে ইনার 3D অরবিটাল পার্টিসিপেট করেছে, এবং এই কারণে এটা ইনার অরবিটাল কমপ্লেক্স এর নাম। এর আরও একটা নাম হচ্ছে, তাহলে কি এই যে কমপ্লেক্সটা আমি আগে জাস্ট ডিসকাস করলাম, আবার একবার বলছি, FeCN6 3- এই কমপ্লেক্সটাকে আমরা বলতে পারি লো স্পিন কমপ্লেক্স, এটাকে বলতে পারি ইনার অরবিটাল কমপ্লেক্স। এর আরও একটা নাম হচ্ছে কোভ্যালেন্ট কমপ্লেক্স। এখন এই কোভ্যালেন্টটা কেন নামটা হলো, সেটা কিন্তু সেটাকে কিন্তু এক্সপ্লেন করতে গেলে আমাদের পরের কমপ্লেক্সটাকে একটু ডিসকাস করতে হবে, কারণ সেটা আয়নিক কেন সেটা খুব ভালো বোঝা যাবে, এবং তার ফলে এটা আয়নিকের উল্টো এটা কোভ্যালেন্ট হবে, এবং সেইভাবে আমরা কনক্লুড করতে পারি। সেই কারণে চলো পরের কম্পাউন্ডটাকে একটু ডিসকাস করে নেওয়া যাক এই ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে। পরের কম্পাউন্ডটা আমাদের ছিল, মনে করে দেখো, জাস্ট দুটো কম্পাউন্ডই তো আমরা ডিসকাস করছি, পরের কম্পাউন্ডটা ছিল আমাদের
Fe F6 3 মাইনাস এই কম্পাউন্ডটা। কারণ এই কম্পাউন্ডটাতে ঠিক একই রকমভাবে ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে, হ্যাঁ এর এক্সপেরিমেন্টাল ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালুটা কিন্তু 5.9 বোর ম্যাগনেটন, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। আবার থিওরিটিক্যাল ভ্যালুটাও হচ্ছে যদি 5টা আনপেয়ার ইলেকট্রন প্রেজেন্ট থাকে, সেটা হবে 5টা আনপেয়ার ইলেকট্রন যদি প্রেজেন্ট থাকে 5 আনপেয়ার ইলেকট্রন, তাহলে তার থিওরিটিক্যাল ক্যালকুলেটেড ভ্যালুটাও হয় 5.9। তার মানে এটা মিন করছে যে এর টোটাল নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন এই সিস্টেমে হবে 5, এবং 5 আনপেয়ার ইলেকট্রন হওয়া মানে একটা সিস্টেম, 5 আনপেয়ার ইলেকট্রন একটা সিস্টেম হওয়া মানে কি, এই যে মেটালটা তার ফ্রি স্টেটেও ফ্রি 3+ স্টেটেও কি ছিল, কটা আনপেয়ার ইলেকট্রন ছিল তোমরা একটু মনে করে দেখো, ফ্রি স্টেটেও ছিল 5টা। তার মানে যে 5টা আনপেয়ার ইলেকট্রন ছিল, এটাকে একটু মুছে দিই, আর একবার এটাকে করতে হবে, ফ্রি স্টেটেও এর Fe3+, আরেকবার লিখছি, Fe3+ এর ফ্রি স্টেটে আনপেয়ার ইলেকট্রন ছিল। তোমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু দেখো, একটু আগে আমি লিখলাম ফ্রি স্টেটে কটা ছিল, 5টা আনপেয়ার ইলেকট্রন, 5টা 3d5 কনফিগারেশন, তাহলে 5টা, দিস ইজ 3d। তার মানে নিশ্চয়ই এই ফ্রিটা পেয়ার আপ এখানে হয়ে যাচ্ছে না, ফ্রি অবস্থাতেই থাকছে, তাহলে অন্তত ম্যাগনেটিক মোমেন্ট স্টাডিটা সেটাই দেখাচ্ছে। তারপর নেক্সট আছে কি 4s একটা, তারপর এটা আছে 4p, তারপর এটা আছে 1 2 3 4, এটা হচ্ছে 4d মানে এখানে কিন্তু তার কটা থাকবে 4d, 5টা, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এখানে ম্যাগনেটিক মোমেন্ট স্টাডি আমাদেরকে দেখাচ্ছে 5টা ফ্রি ইলেকট্রন, এই 5টা ফ্রি ইলেকট্রন কোনোভাবে যেমন আছে তেমনই থাকবে। ইনফ্যাক্ট উইক ফিল্ড লিগ্যান্ড, এখন মনে রাখো একটা জিনিস, উইক ফিল্ড লিগ্যান্ড যারাই হয়, যেমন ফ্লোরাইড একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তারা কিন্তু কখনো কোনো সিস্টেমকে পেয়ার আপ করে দেবে না, ঠিক আছে। আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা ফ্রি স্টেটে যতগুলো ছিল থাকবে, উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কমপ্লেক্স অবস্থাতেও ততগুলোই আনপেয়ার ইলেকট্রন থাকবে। তাহলে এখানে নেক্সট তাহলে অ্যাভেলেবল অরবিটাল ফ্লোরাইডের জন্য 6টা ফ্লোরাইড আছে, 6 ফ্লোরাইড। এই 6 ফ্লোরাইডের জন্য কটা অরবিটাল থাকবে, 6 এর জন্য, যে 6টা এর জন্য কটা অরবিটাল, 6টা অরবিটাল লাগবে। তাহলে দিস ইজ ধরো একটা, আর এখানে আছে 3টে, তাহলে 3 আগে 4, এইখানে 2টো, তাহলে আলটিমেটলি এটার হাইব্রিডাইজেশন হবে, এইখান থেকে স্টার্ট হবে আর এইখানে গিয়ে শেষ হবে, তবেই 6টা অরবিটাল পাবো, এবং হাইব্রিড হতে হবে সিস্টেমটার এনার্জি লোয়ার করার জন্য। তাহলে এর হাইব্রিডাইজেশনটা হবে কিন্তু প্রথমে এস আছে, এস, তারপর পি আছে, পি, এবং 3টে পি আছে, তাহলে sp3, আর 2টো ডি, তাহলে sp3d2। তাহলে আগেরটা ছিল d2 sp3, কারণ ইনার ডি অরবিটাল পার্টিসিপেট করেছিল, আর এখন আউটার যে ডি অরবিটাল অর্থাৎ 4d অরবিটাল সেটা পার্টিসিপেট করছে হাইব্রিডাইজেশনে, সেই কারণে sp3d2 আমরা লিখব। এবং এরও স্ট্রাকচার হবে একটু আগেই বললাম অক্টাহেড্রাল। এবং এইখানে কোন ইলেকট্রনগুলো থাকবে, ফ্লোরাইড থেকে যে লোন পেয়ার ইলেকট্রনগুলো আসছে সেগুলো এইখানে থাকবে, এগুলো অকুপাই করবে। তাহলে দিস ইজ দ্য আলটিমেট ইলেকট্রনিক কনফিগারেশন। হ্যাঁ, এবার এইখান থেকে তাহলে এইটা যদি ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তাহলে এখানে টোটাল নাম্বার অফ এখন আনপেয়ার্ড ইলেকট্রন এই সিস্টেমে Fe F6 3 মাইনাস
এই সিস্টেমে আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 5টা আনপেয়ার্ড ইলেকট্রনস, তার মানে এক্সপেক্টেড ম্যাগনেটিক মোমেন্ট হবে 4.9 এবং প্র্যাকটিক্যালিও 5.9 এক্সপেক্টেড হবে, আর প্র্যাকটিক্যালিও আমরা দেখি 5.9 বোর ম্যাগনেটন এর ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালু। তো এইভাবে এক্সপ্লেন করা হয় ব্যালেন্স বন্ড থিওরি দিয়ে। তাহলে স্ট্রাকচার আর মোটামুটি ম্যাগনেটিজমটা, আর ম্যাগনেটিজম বলতে অবশ্যই সিস্টেমটা হবে কি? প্যারাম্যাগনেটিক, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন আছে, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন কোনো সেই নিয়ে। তাহলে এই সিস্টেমটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক যদি ব্যালেন্স বন্ড থিওরি থেকে বলে, তাহলে এই সিস্টেমটা প্যারাম্যাগনেটিক হবে। ইনফ্যাক্ট আমি বারবারই বলছি, ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা এই জিনিসগুলো আরও অনেক ক্লিয়ারলি জিনিসগুলো বুঝতে পারবো। তো আর একটা জিনিস এখানে বলার, এই ধরনের কমপ্লেক্সগুলোকে আমরা বলবো হাই স্পিন কমপ্লেক্স। কি বলবো? হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স এখন কেন সেটা বুঝতেই পারছো, কারণ অনেকগুলো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন অনেক বেশি, কিন্তু আগের কেসটাতে ছিল একটা মাত্র আনপেয়ার্ড ইলেকট্রন, সেই কারণে সেটা লো স্পিন। এখানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে স্পিন ভ্যালুটা বেশি এবং হাই স্পিন কমপ্লেক্স। আর আবার এটা আউটার অরবিটালকে ইনভলভ করছে, আউটার 4d অরবিটালকে ইনভলভ করছে, তার ফলে এটা হচ্ছে এটাও নাম আউটার অরবিটাল কমপ্লেক্স, এটাও একটা নাম এর, কারণ আউটার অরবিটালকে ওভারল্যাপ করছে, আগেরটা ইনভলভ করছে। আগেরটা কি করেছিল? সায়ানাইডের ক্ষেত্রে 3d, তাহলে সেটা ইনার অরবিটাল কমপ্লেক্স ছিল, এটা 4d, অর্থাৎ আউটারকে ইনভলভ করছে এবং এই কারণে আউটার অরবিটাল কমপ্লেক্স। আর নেক্সট হচ্ছে লাস্টলি এটা হচ্ছে একটা, এটাকে আমরা বলি আয়নিক। আয়নিক কেন বলি? তার একটা কারণ হচ্ছে আয়নিক, তার কারণ দেখো, ফ্রি অবস্থাতে Fe3-র যা ইলেকট্রনিক কনফিগারেশন, ফ্রি অবস্থাতে অর্থাৎ ফ্রি আয়ন অবস্থাতে, ফ্রি আয়ন স্টেট, এটা হচ্ছে ফ্রি আয়ন স্টেট। ফ্রি আয়ন স্টেটে কি কনফিগারেশন থাকে? 3d 5টা কেমন থাকে? যে ইলেকট্রনগুলো ঠিক 1টা 2টো 3টে 4টে 5টা 3d 5 এই কনফিগারেশনটা থাকে। অর্থাৎ ফ্রি আয়ন স্টেটে যা কনফিগারেশন আছে, কমপ্লেক্স অবস্থাতে অর্থাৎ এইখানে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনগুলো সেই 3d 5ই আছে Fe3+ এর। অর্থাৎ ফ্রি আয়ন অবস্থাতে যা ইলেকট্রনিক কনফিগারেশন, এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার পরেও ইলেকট্রনিক কনফিগারেশন সেম। অর্থাৎ এই কমপ্লেক্সটা এই জন্যই নাম হচ্ছে ফ্রি আয়নের সঙ্গে রিলেটেড বলে আয়নিক কমপ্লেক্স। সিমিলারলি এগুলো পেয়ার্ড আপ অবস্থায় হয়ে গেলে তখন তার এগুলো পেয়ার হয়ে গেলে ফ্রি আয়নের সঙ্গে আর সিমিলারিটি থাকছে না। ফ্রি আয়নের যে ইলেকট্রনিক কনফিগারেশন, এগুলো পেয়ার আপ হয়ে গেলে কনফিগারেশনটা আলাদা রকম হয়ে যাচ্ছে এবং তার ফলে যখন ফ্রি আয়নিক কমপ্লেক্স যেগুলো নয়, সেগুলো কিন্তু কোভ্যালেন্ট কমপ্লেক্স। যেমন আগের এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম FeCN6 3-, সেটা হচ্ছে কোভ্যালেন্ট, আর এইটা হচ্ছে আয়নিক কমপ্লেক্স। আশা করি তোমরা এখন জিনিসটা অনেকটা ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, যাই হোক, আর এখানে তাহলে ট্রিকটা কি, তোমরা কিভাবে পরীক্ষার সময় করবে? পরীক্ষার সময় তোমাদের একটা মানে আলটিমেট ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন পড়বে, এটা তো আমি কিভাবে থিওরিটা এসেছে তার বেসিসে ডিসকাস করলাম। আলটিমেটলি তোমরা যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি শেষ করবে, তখন স্পেকট্রোকেমিক্যাল সিরিজ তোমরা পড়বে। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মানে লিগ্যান্ডগুলোর স্ট্রেংথটা বাড়ছে, সেটাকে ইনক্রিজিং অর্ডারে একটা আচ্ছা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এইটা হচ্ছে লিগ্যান্ডের স্ট্রেংথ কিভাবে আস্তে আস্তে বাড়ছে সেইটা ইনক্রিজিং অর্ডারে সাজানো একটা সিরিজ। যেমন বিভিন্ন লিগ্যান্ড যেগুলো কমন আমরা লিগ্যান্ড ইউজ করি, ধরো হ্যালাইডগুলো একদম লেফটের দিকে অবস্থান করে,
একদম পজিশনটা হ্যালাইডগুলো লেফটের দিকে। আয়োডাইড একদম খুব একটা খুব লিস্ট, খুব ভেরি উইক ফিল্ড লিগ্যান্ড, খুব উইক। আয়োডাইডের থেকে ব্রোমাইড একটু স্ট্রং, ব্রোমাইডের থেকে ক্লোরাইড আর একটু স্ট্রং, ফ্লোরাইড আর একটু স্ট্রং। এবার H2O, অ্যামোনিয়া, এগুলো মোটামুটি মাঝামাঝি জায়গা মোটামুটি স্ট্রং হিসেবে একটু বিহেভ করে। সায়ানাইড খুবই স্ট্রং লিগ্যান্ড, সায়ানাইড। আর এখানে নেগেটিভ আছে, হ্যাঁ এখানটায় নেগেটিভটা বোঝা যাচ্ছে না, নেগেটিভটা, হ্যাঁ নেগেটিভ আছে, সায়ানাইড আয়ন। তারপর খুবই স্ট্রং হচ্ছে, এটা হচ্ছে কার্বনিন বা কার্বন মনোক্সাইড, তুমি যদি বলো এই লিগ্যান্ডটা খুবই স্ট্রং। তাহলে এইটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। এবার এখানে বুঝতে পারছো ফ্লোরাইড হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড আর সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এটা মনে রাখবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সবসময় কী করবে, পেয়ার আপ করে দেবে কোনো একটা সিস্টেমকে, পেয়ার আপ করে দেবে। আর উইক ফিল্ড, এটা হচ্ছে স্ট্রং ফিল্ড SF, আর উইক ফিল্ড কিন্তু ফ্রি আয়নের যেমন আছে ঠিক তেমনই ইলেকট্রনিক কনফিগারেশনটাকে রাখবে, অর্থাৎ এ মানে পেয়ার আপ, নো পেয়ার্ড, নো পেয়ার আপ, মানে আগে যা ছিল আগে যদি পেয়ার একটা থেকে থাকে সেটাই থাকবে, না থাকলে না থাকবে, হ্যাঁ। নো অ্যাডিশনাল পেয়ারিং আপ, পেয়ারিং, নো অ্যাডিশনাল পেয়ারিং, হ্যাঁ এই পেয়ারিং আপ এখানে লিখে দিলাম। তাহলে এখন তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ধরো ফ্লোরাইড বা কোনো উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে সেখানে ফ্রি স্টেটে যেমন আছে মেটালটার বা মেটাল আয়নটার তেমনই ইলেকট্রনিক কনফিগারেশন করবে এবং সেই অনুযায়ী হাইব্রিডেশন হবে এবং সেই অনুযায়ী ম্যাগনেটিক প্রপার্টিস হবে বা আলটিমেট জিওমেট্রি হবে। আর স্ট্রং ফিল্ড হলে সেক্ষেত্রে পেয়ারিং হয়ে যাবে অ্যাট ফার্স্ট ইলেকট্রনগুলো 3Dতে, এবং হয়ে যাওয়ার পর এমটি অরবিটাল প্রোভাইড করবে। আর এমটি অরবিটাল প্রোভাইড করা মানে তারপর হাইব্রিডেশন, সেই এমটি অরবিটালগুলো হাইব্রিডেশন হবে এবং ওভারল্যাপ করবে। তার মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো সবসময় লো স্পিন কমপ্লেক্সকে ফেভার করবে, কিন্তু কারণ পেয়ারিং হয়ে যাচ্ছে। আর উইক ফিল্ড লিগ্যান্ডগুলো কিন্তু হাই স্পিন কমপ্লেক্সকে, অন্তত আমরা যে এক্সাম্পলটা দেখলাম এখানে সেই এক্সাম্পলের ভিত্তিতে বলতে পারি যে হাই স্পিন কমপ্লেক্সকে ফেভার করবে। তো আজকে এই পর্যন্তই থাক। আমরা আর বেশি, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে ক্রিস্টাল ফিল্ড থিওরি, আমরা নেক্সট ক্লাসে ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে ডিসকাস করব।